হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর থার্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান থেকে যেটা চ্যাপ্টার নাম্বার 4 অর্থাৎ কার্বন ও কার্বন ঘটিত যৌগ এর উপর সেকেন্ড ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। অলরেডি আমরা এই চ্যাপ্টার থেকে একটি ক্লাস প্রোভাইড করেছি, যেখানে তোমাদের এই চ্যাপ্টারের বেসিক যে কনসেপ্ট গুলো আছে, আমরা কার্বন চক্র সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি। খুব সহজভাবে আগের ক্লাসে বেসিক জিনিসগুলো বুঝে নিয়েছি। আজকের ক্লাসটা আমাদের শুরু হবে কার্বনে যেটা রূপভেদ রয়েছে, বহুরূপতা, রূপভেদ কি, রূপভেদের কারণ কি, এবং কার্বনের বিভিন্ন রূপভেদের মধ্যে হিরে, গ্রাফাইট, এগুলো স্ট্রাকচার, তাদের ধর্মের তুলনা, বিভিন্ন ধরনের জিনিস, ফুলারিন কি, এই সমস্ত ডিটেলসে আমরা জানবো। এবং এই সেকশন থেকে মানে আজকের ক্লাস থেকে কোন কোন জায়গাগুলো তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ক্লাস চলাকালীন ডিসকাস করব। ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের থার্ড সামেটিভে যে কোনো প্রশ্ন আসুক না কেন, প্রত্যেকটা প্রশ্ন আমরা আমাদের ক্লাসে কভার করব। ক্লাসটা ঠিক মতো বুঝে নিলে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের আনসার দিতে পারবে। দেখো, আমরা শুরু করছি আমাদের চ্যাপ্টার নাম্বার 4 এর সেকেন্ড ক্লাস। প্রথমে আমরা যেটা যাব সেটা হচ্ছে যে বহুরূপতা। আমাদের ক্লাসের শুরুতে আমরা দেখব বহুরূপতা, যেটাকে বলা হয় অ্যালোট্রপি। কেমন? অ্যালোট্রপি বলা হয়। এটা কি? দেখো, যে ধর্মের জন্য কোন একটা পদার্থ সেটা তার মূল রাসায়নিক ধর্মকে অপরিবর্তিত রেখে, মানে মূল রাসায়নিক ধর্মটাকে অক্ষুণ্ণ রেখে ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা রূপে, আলাদা আলাদা ভৌত ধর্মের রূপে অবস্থান করে, সেই ধর্মকে বলা হয় তার বহুরূপতা। তাহলে যদি সংজ্ঞা আসে তোমরা লিখবে, আমি বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করো। তোমরা খাতাতে যদি লেখো তাহলে তোমাদের নোটটাও প্রিপেয়ার হয়ে যাবে। লিখবে যে ধর্মের জন্য কোন মৌল তার যেটা মূল রাসায়নিক ধর্ম বা মূল ধর্ম অক্ষুণ্ণ রেখে বা অপরিবর্তিত রেখে ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন রূপে প্রকৃতিতে বিরাজমান, তাকে বলা হয় তার বহুরূপতার ধর্ম। এবং কোন মৌল প্রকৃতিতে যে বিভিন্ন অবস্থায় বিভিন্ন রূপে অবস্থান করছে, সেই রূপগুলোকে বলা হয় তার রূপভেদ। কেমন? তাহলে কোন একটা মৌল যে ধর্মের জন্য তার মূল রাসায়নিক ধর্মটাকে কোন রূপ কোন পরিবর্তন না ঘটিয়ে, ভৌত ধর্মের মধ্যে কিছু কিছু ধর্ম আছে, গলনাঙ্ক, তড়িৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, গলনাঙ্ক, বেশ কিছু ধর্ম আছে, কোন একটা বিশেষ দ্রাবকের মধ্যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, এই বিশেষ কিছু ধর্মগুলো আলাদা আলাদা হয়। তাছাড়া রাসায়নিক ধর্মটা সেম থাকে। তাহলে রাসায়নিক ধর্মটাকে সেম রেখে আলাদা আলাদা রূপে অবস্থান করছে, এই যে ঘটনা, সেটাকে বলা হয় অ্যালোট্রপি বা বহুরূপতা। এবং এই মৌলগুলো যে বিভিন্ন রূপে অবস্থান করছে, সেই রূপগুলোকে কোন একটা, ধরো কার্বন একটা মৌল, কার্বন বিভিন্ন রূপে, যেমন হিরে, গ্রাফাইট, গ্যাস কার্বন, রক্ত অঙ্গার হচ্ছে, কাঠকয়লা হচ্ছে, কেমন, গ্রাফিন হচ্ছে, ফুলারিন হচ্ছে, যে এই যে বিভিন্ন রূপে অবস্থান করছে, এই বিভিন্ন রূপগুলোকে বলা হচ্ছে তার কি বহুরূপ বা এটাকে আমরা বলতে পারি রূপভেদ। কেমন? অ্যালোট্রপস বলা হয়। এবার আমরা আমাদের এই চ্যাপ্টারে পড়ছি যে রূপভেদ কারা দেখায়? কার্বন দেখায়। কার্বনের ক্ষেত্রে তার রূপভেদ দেখা যায়। তবে মনে রাখবে, শুধু কার্বন নয়, কার্বনের তো আমরা ডিটেলসে পড়বো, কার্বন ছাড়াও সালফার, ফসফরাস, বোরন, কেমন, কার্বন, সালফার, ফসফরাস, বোরন, এই সমস্ত মৌলগুলো মানে এদের একটা ধর্ম আছে যে এরা বহুরূপতা ধর্ম দেখায়। কার্বনটা আমরা ডিটেলসে জানবো, তবে তার আগে দেখো সালফারটা তোমরা মনে রাখতে পারো। সালফারের ক্ষেত্রে সালফারের দুটি রূপভেদের নাম মনে রাখবে। সালফারের দুটি রূপভেদের নাম হচ্ছে, যেমন মনোক্লিনিক সালফার। আর 2 নাম্বার সালফার আর একটা রূপভেদ হচ্ছে, এটা সালফারের আমি বলছি, সালফারের আর একটা রূপভেদ হচ্ছে রম্বিক সালফার। কেমন? রম্বিক সালফার। তাহলে সালফারের রূপভেদ আমরা জানলাম। যদি ফসফরাসের রূপভেদ বলে, ফসফরাসের দুটো রূপভেদ হয়, একটা হচ্ছে রেড ফসফরাস মানে লাল ফসফরাস, আর আরেকটা হচ্ছে শ্বেত ফসফরাস। কেমন? শ্বেত মানে সাদা রঙের ফসফরাস, আমি পি লিখলাম। কেমন? একরকম ভাবে অক্সিজেনেরও রূপভেদ দেখা যায়। অক্সিজেন যদি আমরা বলি, অক্সিজেনের ক্ষেত্রে একটা হচ্ছে O2 মানে অক্সিজেন গ্যাস, তোমরা জানো। আর একটা যেটা জানো সেটা হচ্ছে O3 ওজোন, সেটাও কিন্তু অক্সিজেনের রূপভেদ। এবার যখন আমরা আলোচনা করলাম সংজ্ঞা, দেখো এখান থেকে তোমাদের সংজ্ঞা আছে, বহুরূপতা কাকে বলে, রূপভেদ কাকে বলে, এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবে।
কোন কোন মৌল রূপভেদ দেখায়, এই জায়গাটা এই প্রশ্নটা মুখস্থ করবে। এরপর দেখো আমি বলেছিলাম সংজ্ঞাতে যে বহুরূপতাগুলোর ক্ষেত্রে তাদের মূল রাসায়নিক ধর্ম একই থাকে, কিন্তু ভৌত ধর্মটা আলাদা হয়। তবে এরও ব্যতিক্রম আছে। কেমন ব্যতিক্রম? যেমন আমরা যদি বলি লাল ফসফরাস এবং শ্বেত ফসফরাস, এদের কিন্তু রাসায়নিক ধর্ম আলাদা আলাদা হয়। সাদা ফসফরাস বা শ্বেত ফসফরাস যেটা, মনে রাখবে শ্বেত ফসফরাসের যেটা মানে এর যেটা অভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি, সেটা লাল ফসফরাসের থেকে বেশি। আবার অক্সিজেনের যে দুটো আমরা রূপভেদের কথা বলছি, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস, একটা হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাস মানে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, যেটা আমাদের সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে বাধা দেয়, রক্ষা কবচ হিসাবে কাজ করে, বা প্রাকৃতিক সৌর পর্দা, তাই না, ন্যাচারাল সানস্ক্রিন হিসাবে কাজ করে। সেইটা হচ্ছে দেখো আলাদা। অক্সিজেন এবং ওজোন গ্যাসের ধর্ম যদি আমরা দেখি, সম্পূর্ণ আলাদা আলাদা ধর্ম। বেশ কিছু ধর্মের অমিল বা পার্থক্য এদের মধ্যে আছে। তাহলে কিছু কিছু রূপভেদ, আমরা যদি কার্বনের রূপভেদের কথা বলি, কার্বনের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক ধর্মের মিলও আছে, বৈসাদৃশ্য বা অমিলও কিন্তু আছে। তাহলে এমন নয় যে রূপভেদ মানে সব ক্ষেত্রেই তাদের রাসায়নিক ধর্ম একই হবে, সেটা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রে একই হয়, ভৌত ধর্মের পার্থক্য দেখা যায়। তবে এমনও উদাহরণ আছে যেখানে রূপভেদ গুলোর ক্ষেত্রে রাসায়নিক ধর্মেরও বেশ কিছু পার্থক্য দেখা যায়। এরপরে বহুরূপতার কারণ আমরা জানবো। বহুরূপতার কারণ জানার আগে একটা বিষয় জানতে হবে আমাদের, সেটা হচ্ছে ক্রিস্টাল কি, ক্রিস্টাল বা কেলাস কি কেন লাগবে, তার কারণ আমরা এরপরে যখন কার্বনের রূপভেদ গুলো পড়বো, তখন কার্বনের রূপভেদের মধ্যে কিছু কিছু পড়বো আমরা নিয়তাকার মানে ক্রিস্টালাইন, কিছু কিছু পড়বো আমরা অনিয়তাকার মানে নন ক্রিস্টালাইন। সেখানে কেলাস কি, তাই না, আমাদের সহজে প্রশ্ন আসে তাহলে কেলাসটা কি, তখন আমাদের মাথায় আসবে যে আচ্ছা কেলাসটাই তো আমি বুঝলাম না। কেলাস হলো সুষম ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট। কেমন সুষম, লিখতে পারি যে সুষম জ্যামিতিক, আচ্ছা সুষম আমি লিখি ত্রিমাত্রিক। কেমন, এটা আগে দিলে আমার ভালো লাগবে শুনতে। সুষম ত্রিমাত্রিক জ্যামিতিক, জ্যামিতিক আকার বিশিষ্ট, আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক সমতল, সমতল পৃষ্ঠ, পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ সমসত্ব, সমসত্ব কঠিন 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 পদার্থের দানাকে, কঠিন পদার্থের দানাকে কেলাস বলে, কেলাস বলে। কাদের ক্ষেত্রে দেখা যায়? যেমন চিনি, চিনি মানে আমরা একটা চিনির দানাকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কেলাস নয়। সেটাকে আরো সূক্ষ্ম 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 কণাতে ভাগ করো, ভাঙতে 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 একদম ছোট্ট যে দানাটা হয়, সেটা প্রত্যেকটা চিনির দানা যদি আমি ভাঙি বা দেখি, প্রত্যেকটার কিন্তু একই রকম দেখতে হয়, বা তার গঠনটা বা স্ট্রাকচারটা, মূল যে গঠন, ইউনিট যেটা স্ট্রাকচার, সেটা কিন্তু সেম হয়। সেই যে দানা, সেটা হচ্ছে কেলাস। তাহলে চিনির ক্ষেত্রে অ্যাজ ফর এক্সাম্পল আমরা লিখতে পারি যে চিনির ক্ষেত্রে কেলাস দেখা যায় সাধারণ যেটা লবণ বা খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, কেমন সাধারণ লবণ, সেখানেও আমরা কি দেখতে পাই, কেলাস দেখতে পাই। ব্লু ভিট্রিয়াল, ব্লু ভিট্রিয়ল, ভিট্রিয়ল, ফটকিরি, ফটকিরি, আচ্ছা ইত্যাদি ইটসেট্রা লিখে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কেলাস কি, কেলাস মানে হচ্ছে যে সুষম, সুষম মানে ব্যালেন্স থাকবে, একই রকম দেখতে হবে, এমন নয় যে বিভিন্ন ধরনের দেখতে হচ্ছে, এরকম নয়। তাহলে সুষম ত্রিমাত্রিক মানে 3 ডাইমেনশনাল শেপ হবে, এবং জ্যামিতিক সুষম ত্রিমাত্রিক জ্যামিতিক গঠন বিশিষ্ট, এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ, সমতল পৃষ্ঠ ধরো 6টা বা 8টা এরকম পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, ষড়ভুজাকার হতে পারে। যেমন ধরো এরকম একটা গঠন, এরকম একটা গঠন, এরকম একটা গঠন, এটা হচ্ছে কত 1 2 3 4 5 6 ষড়ভুজাকার। তারপর ধরো এরকম ভাবে আছে, এরকম ভাবেও আছে, তাহলে এরকম একই জিনিস নিয়ে গঠিত হচ্ছে, একই জিনিস নিয়ে গঠিত হচ্ছে, কেমন একই জিনিস নিয়ে আমার গঠিত হচ্ছে। তাহলে নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ এরকম মানে ছোট ছোট যে দানা, সেগুলোকে আমরা বলবো কেলাস। তাহলে
সুষম ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট এবং তার সঙ্গে নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। যেমন এই ক্ষেত্রে আমরা 6টা দেখলাম, অন্য ক্ষেত্রে আলাদা হতে পারে, 8টা হতে পারে, 12টা হতে পারে। কেমন? তাহলে নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। সমসত্ব কঠিন পদার্থের দানাকে ক্লাস বলে। সমসত্ব যদি হয় তাহলে পদার্থের কণাগুলো সব জায়গায় সমানভাবে ইউনিফর্মলি কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে, কিন্তু অসমসত্ব যদি হয় তাহলে সব জায়গায় সমানভাবে মিশে থাকবে না, যেমন মিশ্র পদার্থের ক্ষেত্রে অসমসত্ব হয়। তাহলে এটা আমরা দেখলাম। আর কি দেখলাম? এখানে দেখলাম যে আমাদের যেটা চিনি, চিনি যেটা ক্ষুদ্রতম কণা, মানে চিনির কেলাস পাওয়া যায়। চিনির সংকেতটা চাইলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে C12H22O11। সাধারণ লবণের যেটা সংকেত তোমরা জানো, সোডিয়াম ক্লোরাইড NaCl। ব্লু ভিট্রিয়াল হচ্ছে CuSO4.5H2O। 5 অণু জল থাকে এর মধ্যে। কেমন? হাইড্রেটেড কপার সালফেট, এটা হচ্ছে ব্লু ভিট্রিয়াল। হাইড্রেটেড মানে যার মধ্যে জল থাকে সেটাকে বলা হয় হাইড্রেটেড। তাহলে এতটা পর্যন্ত আলোচনা করলাম। এরপরে আমরা বহুরূপতার যে কারণ সেগুলো আলোচনা করব। তাহলে আমরা হেডিং করব বহুরূপতার কারণ। আসতে পারে পরীক্ষায় তোমাদের যে বহুরূপতার দুটি কারণ লেখো। প্রথম কারণ হচ্ছে যে কোন মৌলের ক্ষেত্রে তার যে পরমাণু, সেই পরমাণুর সংখ্যা যদি কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে বহুরূপতা দেখা যায়। তাহলে 1 নম্বর আমরা কারণ লিখতে পারবো যে মৌলের পরমাণু সংখ্যার তারতম্য মানে কম বেশি, তাহলে তারতম্যের কারণে বহুরূপতা দেখা যায়। আমি আর লিখলাম না। কেমন? তাহলে মৌলের পরমাণু সংখ্যা তারতম্যের জন্য বহুরূপতা দেখা যায়, এটা আমি কি করে বুঝবো? যেমন অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখছি, অক্সিজেনের ফর এক্সাম্পল আমরা লিখতে পারি অক্সিজেনের ক্ষেত্রে O2 এবং O3, অক্সিজেন গ্যাস এবং ওজোন গ্যাস। এখানে অক্সিজেনের 2টি পরমাণু আছে, এখানে অক্সিজেনের 3টে পরমাণু আছে। তাহলে পরমাণুর সংখ্যা তারতম্য কম বেশি হচ্ছে, এক জায়গায় 2টো, এক জায়গায় 3টে। তাহলে পরমাণু সংখ্যার কম বেশি হওয়ার কারণে এখানে কি দেখা যাচ্ছে? এখানে আমাদের বহুরূপতা দেখা যাচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে যে অনেক সময় আমরা যে ক্লাসগুলো গঠন করি, ক্লাস গঠন করার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায়। ধরো কেলাসন পদ্ধতি। এবার কেলাসন পদ্ধতিতে যখন ক্লাসটা তৈরি করা হচ্ছে তখন বিভিন্ন ভাবে কেলাসন করা হতে পারে। তাহলে কোন একটা জিনিসের, কোন একটা মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে যেভাবে কেলাসন করা হয়েছে তার অন্য যে রূপভেদ, সেক্ষেত্রে অন্যভাবে কেলাসন করা হয়েছে, তার জন্য অন্য রূপভেদ তৈরি হয়েছে। তাহলে কেলাসন পদ্ধতির পার্থক্যের জন্য, মানে কেলাস তৈরির সময় লিখতে পারি আমরা যে কেলাস সৃষ্টির সময় বা কেলাস তৈরির সময় কেলাসন পদ্ধতির পার্থক্যের জন্য কি হয়? পার্থক্যের জন্য আমার বহুরূপতা দেখা যায়। যেমন দেখো, কেলাসন পদ্ধতির ক্ষেত্রে তোমাদের টেক্সট বুকের মধ্যে একটা জিনিস দেখবে, প্রবাবলি সালফারের এক্সাম্পলটা দিয়েছে। সালফারের ক্ষেত্রে মানে সালফারটাকে নিয়েছে, তারপর সেটাকে গুলে মানে তাকে গরম করেছে, হিট করার পর সেটা দ্রবীভূত হয়ে গেছে। দ্রবীভূত হওয়ার পর সেই সালফারটাকে ছেঁকে নিতে পারো, ছেঁকে নিয়ে তারপর ফিল্টার কাগজে সেটাকে রেখে দেওয়া হয়েছে, মানে তাকে মুড়ে। কেমন? তাহলে সালফারটা নিয়ে, টেস্ট টিউবে সালফার নিয়ে তাকে কি করা হয়েছে? তাকে গলানো হয়েছে। কেমন? সালফারটাকে নিয়ে টেস্ট টিউবে নিয়েছি, সালফারটা টেস্ট টিউবে নিয়ে তাকে গলানো হয়েছে। প্রথমে সালফারের গুঁড়ো ইউজ করা হয়েছিল। কেমন? সব গুঁড়ো গুঁড়ো একদম ডাস্ট পাউডারের মতো সালফার গুঁড়ো নিয়েছিলাম টেস্ট টিউবে, নিয়ে হিট দিয়ে তাকে গলানো হয়েছে। গলানোর পর তাকে আমি একটা ফিল্টার কাগজে ঢেলে নিলাম, নিয়ে আমি ফিল্টার কাগজটা মুড়ে দিলাম। মুড়ে দেওয়ার পর পরে যখন জমে গেল তখন দেখলাম একদম সোচালো একদম সালফার তৈরি হলো। তাহলে প্রথমে আমি গুঁড়ো ব্যবহার করেছিলাম, পরে এর গঠনটা বা এর দেখতে অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে কেলাসন পদ্ধতি পার্থক্য যেন এরকম হয়, এবং আমরা এখানে দেখছি যে সালফারের এরকম যে পার্থক্য হচ্ছে, এটা কেলাসন পদ্ধতির জন্য প্রথমে গুঁড়ো ছিল, পরে সোচালো হয়ে গেছে। তাহলে এই কারণের জন্য সালফারের আমরা রূপভেদ দেখতে পাচ্ছি। বা আমরা আর একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যে হীরকের ক্ষেত্রে আমরা পরে ডিটেলস আলোচনা করব। হীরকের ক্ষেত্রে সুষম চতুস্তলকীয় গঠন দেখা যায়। কেমন? চতুস্তলকীয় মানে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, 4টে তল থাকে, চতুস্তলকীয় গঠন, এবং অনেকগুলো চতুস্তলকীয় গঠন একসঙ্গে যুক্ত হয়ে ঘনকাকার মানে অতিকায় মানে অনেকটা বড়
অতিকায় ঘনকাকার স্ট্রাকচার দেখা যায়, ঘনকাকার স্ট্রাকচার দেখা যায়। কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে, গ্রাফাইটের যদি আমরা দেখি, গ্রাফাইটের ক্ষেত্রে কেমন হয়, ষড়ভুজাকার হয়। এর ক্ষেত্রে সুষম ষড়ভুজাকার। আমরা ছবির সাহায্যে পরে দেখবো কেমন স্ট্রাকচার হয়। তাহলে অনেক সময় কেলাসের গঠনের পার্থক্যের জন্য, এখানে কেলাস তৈরির সময় যে কেলাসন পদ্ধতি হচ্ছে, কেলাসন পদ্ধতির পার্থক্যের জন্য আমরা একটা পয়েন্ট করতে পারবো যে কেলাসের মূল অভ্যন্তরীণ গঠনের পার্থক্যের জন্য, কেলাসের অভ্যন্তরীণ গঠনের পার্থক্যের জন্য রূপভেদ দেখতে পাওয়া যায়। এবার আরো একটা পয়েন্ট করো তোমরা, যে অভ্যন্তরীণ শক্তির পার্থক্যের জন্য যেমন আমরা আলোচনা করেছি একবার, যে যেটা আমার সাদা বা শ্বেত ফসফরাস, সাদা ফসফরাসের অভ্যন্তরীণ শক্তি লাল ফসফরাসের চেয়ে বেশি। সাদা ফসফরাসকে যখন পোড়ালে সেক্ষেত্রে লাল ফসফরাস উৎপন্ন হয়। তাহলে এই সমস্ত কারণের জন্য রূপভেদ গুলো দেখা যায়। তাহলে বহুরূপতার কারণ কি, তোমরা এই 4টে পয়েন্ট লিখতে পারবে। তোমরা নোট করবে, নোট ডাউন করবে, নিজেরা নোট বানাবে, তাহলে তোমাদের সেটা ভালো হবে এবং পরীক্ষার সময় রিভিশন করতে সুবিধা হবে। এবার এখানে আমরা দেখব যে রূপভেদ গুলোর মধ্যে কি এমন হয় যে কোন একটা রূপভেদকে অন্য তার যে রূপ, যেমন সালফারের ক্ষেত্রে দেখলাম এক রূপ থেকে অন্য রূপে ইন্টারচেঞ্জ করা যায়, তাই না? আন্তঃ পরিবর্তন এখানে হচ্ছে, তাই না? চেঞ্জ করা যাচ্ছে একটা রূপভেদ থেকে অন্য রূপভেদ। সব ক্ষেত্রে কে সম্ভব? সব ক্ষেত্রে সম্ভব কিন্তু নয়। উষ্ণতা এবং চাপ, টেম্পারেচার, উষ্ণতা এবং চাপের পরিবর্তন ঘটিয়ে আমরা রূপভেদ গুলোর ক্ষেত্রে এক রূপ থেকে অন্য রূপভেদ, মানে এক রূপভেদ থেকে আমরা অন্য রূপভেদে কি করতে পারি? আন্তঃপরিবর্তন, মানে নিজেদের মধ্যে আন্তঃপরিবর্তন। এমন নয় যে সালফারের থেকে কার্বনের হয়ে যাবে রূপভেদ, এরকম নয়। আন্তঃপরিবর্তন মানে একই মৌলের। তাহলে উষ্ণতা চাপের পরিবর্তন ঘটিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিছু রূপভেদ আছে কোন মৌলে, যেমন সালফারের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে চাপ বা উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে এক রূপভেদ থেকে অন্য রূপভেদে যাওয়া যায়, অর্থাৎ তাদের আন্তঃপরিবর্তন সম্ভব। তবে এখানে কার্বনে যদি আমরা দেখি, তাহলে কার্বনের যেটা রূপভেদ, কার্বনের রূপভেদের ক্ষেত্রে আন্তঃপরিবর্তন, মানে এর ক্ষেত্রে এই যে আন্তঃপরিবর্তন সেটা সম্ভব নয়। কার্বনের ক্ষেত্রে কখনোই পেন্সিল দেখাচ্ছি না, পেন্সিলের ক্ষেত্রে পেন্সিলেসিস মানে তো গ্রাফাইট, সেটাকে তুমি হিরেতে কনভার্ট করতে পারবে না, বা হিরেটাকে তুমি মানে গ্রাফাইটে পরিবর্তন করতে পারবে না, সেটা কিন্তু সহজসাধ্য নয়। তাহলে কার্বনের ক্ষেত্রে রূপভেদ গুলোকে আমরা আন্তঃপরিবর্তন ঘটাতে পারি না। এটা আমি ক্লিয়ার করে দিই, তারপরে নেক্সট আমরা বিষয়গুলো আলোচনা করব। এরপর দেখো আমরা হীরের যেটা গঠন সেটা আলোচনা করব। হীরের গঠন কেমন, কিভাবে গঠিত হয়? একটা হীরের ক্ষেত্রে যেহেতু কার্বনের যোজ্যতা হচ্ছে 4, তাহলে কার্বন বাকি 4টে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে। ধরো আমরা ভেবে নিচ্ছি যে একটা কার্বন, ধরো এইদিকে নিচের দিকে একটা কার্বন আছে, তাহলে এটা একটা সঙ্গে যুক্ত আছে, এইদিকে একটা সঙ্গে, এইদিকে একটা সঙ্গে, আর এইদিকে একটা সঙ্গে। তাহলে এই কার্বনটা 1 2 3 4 4টে কার্বনের সঙ্গে যুক্ত আছে। এটার দিকে আবার নিচের দিকে আমরা করব, নিয়ে এটা এই কার্বন পরমাণুটা দেখো এখানে একটা, দুটো, আর এটা 3টে। তাহলে একটা, দুটো, 3টে, আর এইদিকে একটা 4টে, তাহলে এটা 4টার সঙ্গে যুক্ত আছে। আমি চাইলে এটাকে আরেকটু বড় করে নিতে পারি। এবার দেখো আমি এইটাকে এখান থেকে নিয়ে আসবো একটা, এরকম ভাবে একটা নিয়ে আসবো। এটা দেখো একটা, উপর দিকে একটা, দুটো, 3টে, আর এইদিকে একটা 4টে। এবার এইটাকে তুমি নিয়ে যাও এখানে, এরকম ভাবে নিয়ে গিয়ে এটাকে এটার সঙ্গে যুক্ত করো। এবার এইটা যেটা দেখো আমি এটাকে এটার সঙ্গে যুক্ত করছি, একটা, এখানে একটা, দুটো, এদিকে একটা 3টে, উপরে একটা 4টে, তাই না? এটার সঙ্গে দেখো, এটার সঙ্গে একটা, দুটো, উপরে 3টে, 4টে। তাহলে এরকম ভাবে আমরা হীরের যেটা গঠন সেটা অঙ্কন করতে পারি। এবার আমরা যেটা গ্রাফাইটের স্ট্রাকচার, এটা দেখো সুষম চতুস্তলিকীয় গঠন। কেমন, আমরা যদি শুধুমাত্র এটা দেখি
এইরকম এরকম যদি দেখি তাহলে দেখো এটা এটা কেমন গঠন, এটা হচ্ছে এটা আমার দেখতে অনেকটা সুষম চতুস্তলিকীয় গঠন। কেমন, চারটে তল থাকে, তিন দিকে তিনটে তল আর নিচের দিকে একটা তল, মানে চতুস্তলিকীয় গঠন। তাহলে এটা হচ্ছে সুষম চতুস্তলিকীয়, সুষম চতুস্তলকীয় গঠন এবং অনেকগুলো একসঙ্গে এরকম ভাবে যুক্ত হয়ে একটা অতিকায়ক অণু, মানে একটা বিশাল বড় অণু তৈরি করে। এবং তার সঙ্গে মনে রাখবে যে এখানে যে কার্বন পরমাণুগুলো থাকে সেগুলো কাছাকাছি কাছাকাছি থাকার কারণে বা কম্প্যাক্ট থাকার কারণে এদের মধ্যে মানে আকর্ষণ বলটা বেশি হয়, এই জন্য হীরেটা অনেকটা শক্ত হয় বা কঠিন হয়। এবং এর মধ্যে মুক্ত ইলেকট্রন কিন্তু থাকে না, তার জন্য এরা তড়িৎ পরিবহন করতে পারে না। হীরের মধ্যে তাপ পরিবাহিত হতে পারে, তবে হীরের মধ্যে তড়িৎ পরিবাহিত হতে পারে না। এরপরে আমরা দেখব গ্রাফাইটের স্ট্রাকচার। গ্রাফাইটের ক্ষেত্রে দেখো, গ্রাফাইটের ক্ষেত্রে আমি সিম্পল স্ট্রাকচার অঙ্কন করছি যাতে করে তোমরা অঙ্কন করতে পারো। দেখো আমি চেষ্টা করছি যদিও। দেখো এরকম ভাবে আমরা একটা স্ট্রাকচার অঙ্কন করব, আর এরকম ভাবে আমরা স্ট্রাকচার অঙ্কন করব। এবার এগুলোকে কার্বন করে দাও, এগুলোকে কার্বন, এরকম ভাবে কার্বন আমরা করে দেব। নিচের দিকেও আমরা একই রকম অঙ্কন করব, নিচের দিকেও আমরা একই রকম ভাবে অঙ্কন করব। এইরকম ভাবে অঙ্কন করবে, এরকম ভাবে এরকম ভাবে তোমরা অঙ্কন করবে। কেমন, এগুলোকে তোমরা কার্বন করে দেবে। কার্বন সুষম ষড়ভুজাকার, ষড়ভুজাকার মানে ছটা বাহু, তাই না? দেখো এটার ক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা বাহু। এটা দেখো একটা দুটো তিন চার পাঁচ ছয়, ছটা বাহু। এবার এরকম ভাবে ডট 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 করে দাও, এটা ডট ডট করে দেবে, এটা এরকম ভাবে ডট ডট করে দেবে, এটা এরকম ভাবে ডট ডট করবে, এটা এরকম ভাবে স্ট্রাকচার হবে, আর এটা এটা স্ট্রাকচার হবে। এরকম ভাবে তোমরা করবে। কেমন, নিজেরা একটু সুন্দর করে অঙ্কন করবে, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এরকম ভাবে অঙ্কন করছি। তাহলে এরকম ভাবে গ্রাফাইটের মানে গঠনটা দেখা যায়। মানে এখানে সুষম ষড়ভুজাকার এবং সমতলীয় একই তলে থাকে। তাহলে সমতলীয়, এটাও সমতলীয় মানে একই তলে আছে, এখানেও সমতলীয় ষড়ভুজাকার গঠন। এরকম অনেকগুলো পরপর পরপর সমান্তরাল ভাবে, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে সমান্তরাল, সমান্তরাল ভাবে সজ্জিত থাকে, নিয়ে গ্রাফাইট অণু গঠিত হয়। এটা হচ্ছে সুষম ষড়ভুজাকার। এটা আমরা কি লিখবো? সুষম ষড়ভুজাকার। এবার এক্ষেত্রে দেখো যে কার্বন পরমাণুগুলো সেগুলো যথেষ্ট ডিস্টেন্সের মধ্যে আছে, দূরত্বের মধ্যে আছে, তার জন্য এদের মধ্যে আকর্ষণ বলটা খুব কম হয়। এবং আকর্ষণ বল কম হওয়ার কারণেই এক্ষেত্রে এর যে স্ট্রাকচারটা মানে এর যে গঠনটা সেটা হীরের মতো অতটা শক্ত হয় না। এখানে তীব্র আকর্ষণ বল কাজ করে, আর এখানে আকর্ষণ বলটা যেহেতু দূরে দূরে আছে তার জন্য আকর্ষণ বলটা খুব কম হয় বা দুর্বল মানের হয়, তার জন্য এদের মধ্যে আকর্ষণ বলটা কম হয়, বা এরা নরম বা পিচ্ছিল প্রকৃতির হয়ে থাকে। এমনকি যদি চাপ দেওয়া হয়, যদি চাপ দেওয়া হয় আর পেন্সিলে যেটা সিস সেটা তো গ্রাফাইট, সেটা যদি চাপ দেওয়া হয় তাহলে একটা স্তর অন্য একটা স্তরের উপর পিছলে যেতে পারে, এটা তোমরা মনে রাখবে, তাই না? এবং গ্রাফাইট সেটা কি হয়, তুলনামূলকভাবে হীরের থেকে কিন্তু নরম প্রকৃতির হয়। এবার আমরা যদি বলি তাপ, তাপ পরিবহন হীরের ক্ষেত্রে দেখা যায়। যদি বলি হীরের গঠন এবং গ্রাফাইটের, হীরে এবং গ্রাফাইটের মধ্যে সাদৃশ্য লিখো, তাহলে হীরে তাপ পরিবহন করতে পারে, কিন্তু গ্রাফাইট যেটা তাপ পরিবহন করতে পারে, অবশ্যই পারে। তাহলে গ্রাফাইটও তাপ পরিবহন করতে পারে। তড়িৎ, তড়িৎ হীরে তড়িৎ পরিবহন করতে পারে না, তার কারণ এর মধ্যে মুক্ত ইলেকট্রন নেই, ফ্রি ইলেকট্রন এর মধ্যে প্রেজেন্ট নেই। এখানে কণা মানে প্রত্যেকটা কারণ পরমাণু তীব্র আকর্ষণ বল দ্বারা কাছাকাছি আবদ্ধ থাকে, তার জন্য এদের মধ্যে মুক্ত ইলেকট্রন নেই বা মুক্ত ইলেকট্রন চলাচল করতে পারে না। কিন্তু এখানে কার্বন পরমাণুগুলো দূরে দূরে আছে, আকর্ষণ বলটা খুব কম, তার জন্য সহজে এখানে মুক্ত ইলেকট্রন চলাচল করতে পারে, তার জন্য এখানে তড়িৎ পরিবহন করতে পারে। এখানে এটা কি হতো, তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গ্রাফাইট দেখা যায় যে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে যদি প্রশ্ন আসে যে হীরে গ্রাফাইটের থেকে শক্ত কেন, তো তোমরা লিখবে যে হীরে এবং গ্রাফাইট দুটোই হচ্ছে কার্বনের নিয়তাকার বা ক্রিস্টালাইন রূপভেদ, নিয়তাকার রূপভেদ। তবু গ্রাফাইট হচ্ছে পিচ্ছিল প্রকৃতির এবং নরম প্রকৃতির, কিন্তু হীরে হচ্ছে অনেকটা শক্ত বা কঠিন।
এর কারণ হলো যে হীরের ক্ষেত্রে প্রত্যেকটা যে কার্বন পরমাণু থাকে সেটা 4টে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয় এবং চতুস্তলকীয় গঠন দেখা যায়, এবং এরকম অনেকগুলো চতুস্তলকীয় গঠন একসঙ্গে যুক্ত হয়ে একটা বৃহৎ আকার কেলাস গঠন করে বা অতিকায় অণু গঠন করে, যেখানে কার্বন পরমাণুগুলো কাছাকাছি আবদ্ধ থাকে, ফলে এদের মধ্যে আকর্ষণ বলটা বেশি হয়। কাছাকাছি থাকার জন্য আকর্ষণ বল বেশি হওয়ার কারণে এদের মানে কণাগুলো কি যে দৃঢ় সংঘবদ্ধ থাকে, দৃঢ় সংঘবদ্ধ থাকে মানে টাইটলি কম্প্যাক্ট থাকে, তার জন্য হীরেটা কঠিন প্রকৃতির হয় বা শক্ত প্রকৃতির হয়। অপরদিকে আমরা যদি দেখি গ্রাফাইটের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা মানে কার্বন পরমাণুগুলো কি হচ্ছে, একটা কার্বন পরমাণু যদি আমরা দেখি একটা কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুটা একটা দুটো তিনটে, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটা, এদিকে দুটো, এখানে একটা, তিনটে, প্রত্যেকটা এটারও সঙ্গে আছে, এদিকে একটা দুটো, এদিকে একটা আছে, প্রত্যেকটা কার্বন পরমাণু অন্য তিনটে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে এবং যুক্ত থাকার কারণে সমতলীয় ষড়ভুজাকার গঠন দেখা যায়। এরকম ষড়ভুজাকার গঠনগুলো পরস্পর স্তরে 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 একটা স্তর একটা স্তর স্তরে স্তরে সজ্জিত হয়ে মানে পরস্পর সমান্তরাল ভাবে সজ্জিত হয়ে একটা বৃহৎ সুষম ষড়ভুজাকার গঠন সৃষ্টি করে, যেখানে গ্রাফাইটের মধ্যে থাকা কার্বন পরমাণুগুলোর মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব বেশি হয়, আকর্ষণ বলটা দুর্বল প্রকৃতির হওয়ার কারণে গ্রাফাইটের যে গঠন সেটা অনেকটা নরম প্রকৃতির হয় এবং পিচ্ছিল প্রকৃতির হয়। তাহলে এরকম ভাবে তোমরা এই প্রশ্নের আনসার দেবে। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে হীরের রাসায়নিক সক্রিয়তা কম, কিন্তু গ্রাফাইটের রাসায়নিক সক্রিয়তা যেটা সেটা হীরের থেকে বেশি। তাহলে হীরের রাসায়নিক সক্রিয়তা কম এবং গ্রাফাইটের রাসায়নিক সক্রিয়তা হীরের থেকে বেশি, এটা তোমরা মনে রাখবে। এবার তোমাদের প্রশ্নবিচিত্রায় এবার একটা প্রশ্ন আমি দেখেছিলাম যে মানে বর্তনীতে কৃত্রিম হীরের মানে সূক্ষ্ম পাতের তৈরি বর্তনী ব্যবহার করা হয় কেন? তাহলে কোশ্চেনটা তোমরা লিখবে যে কৃত্রিম হীরের সূক্ষ্ম পাতের উপর, কেমন কৃত্রিম লিখবে যে কৃত্রিম হীরের সূক্ষ্ম পাতের ওপর ইলেকট্রনিক বর্তনী তৈরি করা হয় কেন? এটার কারণে তোমরা লিখবে যে কৃত্রিম হীরের সূক্ষ্ম পাতের ওপর ইলেকট্রনিক বর্তনী তৈরি করা হয়, তার কারণ হচ্ছে যে হীরে হচ্ছে তাপের সুপরিবাহী। তাহলে ইলেকট্রনিক বর্তনীতে যদি কৃত্রিম হীরের সূক্ষ্ম পাত ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে বর্তনীতে যে উৎপন্ন তাপ, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, সেটা ওই হীরের সূক্ষ্ম পাতের মধ্য দিয়ে সহজে সঞ্চালিত হয়ে যায়। তাহলে এক জায়গায় যদি উৎপন্ন থাকতো তাপটা, তাহলে বর্তনীটা নষ্ট হয়ে যেতে পারতো উৎপন্ন তাপে, সেটা হয় না। তাহলে বর্তনীতে যে অতিরিক্ত পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা হীরের সূক্ষ্ম পাতের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে যায়, ফলে বর্তনী কি হয়, শীতল থাকে বা ঠান্ডা থাকে। তাহলে এটা হচ্ছে এটার মূল কারণ। এরপর আমরা নেক্সট পোর্শন গুলো আলোচনা করব, তোমরা চাইলে এই স্ট্রাকচার গুলো ড্র করে নিতে পারো। দেখো তোমাদের অনেক সময় প্রশ্ন আছে যে কার্বনের রূপভেদ গুলি ছকের সাহায্যে দেখাও। তাহলে কার্বনের রূপভেদকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করব। কিছু কিছু নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, মানে সেগুলো হচ্ছে ক্রিস্টালাইন মানে নিয়তাকার, আর একটা আছে যে কিছু কিছু রূপভেদ আছে যাদের নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার নেই, সেগুলো হচ্ছে অনিয়তাকার। এবার নিয়তাকারের মধ্যে কি কি আছে, হিরে আছে, গ্রাফাইট আছে, ফুলারিন, যার মধ্যে হিরে এবং গ্রাফাইট আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি, ফুলারিনটা আছে সেটা আমরা ডিসকাস করব। অনিয়তাকারের মধ্যে কি কি পড়ে? অনিয়তাকারের মধ্যে দেখো চারকোল বা অঙ্গার, ভূসকালি, কোক এবং গ্যাস কার্বন। এরপরে দেখো চারকোল বা অঙ্গারকে বা দুটো ভাগে ভাগ করা হয় উৎস অনুসারে, কিছু আছে উদ্ভিজ্জ, কিছু আছে প্রাণীজ। উদ্ভিজ্জ কোনগুলো? দেখো কাঠ কয়লা, শর্করা অঙ্গার, মানে উদ্ভিজ্জ অঙ্গারকে আবার দুটো ভাগে ভাগ করছে, তাই না, কাঠ কয়লা, শর্করা অঙ্গার। আর প্রাণীজকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রাণীজ যে অঙ্গার সেটা দুই রকম, একটা হচ্ছে অস্থি অঙ্গার, একটা হচ্ছে রক্ত অঙ্গার। এবার আমরা হিরে আলোচনা করেছি, গ্রাফাইট আলোচনা করেছি, ফুলারিন। ফুলারিন কি? আধুনিক সময় মানে এখন বর্তমানে আমরা যদি বলি, বর্তমানে ফুলারিনটা আবিষ্কার করা হয়েছে, গবেষণাগারে আবিষ্কার করা হয়েছিল এবং পরবর্তীকালে প্রকৃতিতেও এটা পাওয়া গেছে। এটা হচ্ছে মনে রাখবে যে ফুলারিন হলো
প্রকৃতিতে পাওয়া কার্বনের সবচেয়ে বিশুদ্ধতম একটা রূপভেদ। কেমন? প্রকৃতিতে পাওয়া কার্বনের একটা বিশুদ্ধতম রূপভেদ হলো ফুলারিন। এবার ফুলারিনের মধ্যে কতগুলো কার্বন পরমাণু থাকে মনে রাখবে। ফুলারিনের মধ্যে আমি এখানে ফুলারিনের বিষয়টা বলছি। ফুলারিনের মধ্যে মোটামুটি কার্বন ধরো অনেক সময় C60 মানে কার্বন 60টি থাকে, কখনো আবার কার্বন 70টি থাকে। 60 থেকে 70টি কার্বন পরমাণু পরস্পর যুক্ত থেকে কি তৈরি করে? ফুলারিন অণু তৈরি করে, বা ফুলারিন এই যে কার্বনের রূপভেদ সেটা তৈরি করে। এবার ফুলারিনের একটা বিশেষ নাম আছে, তার কারণ হচ্ছে ফুলারিন যেটা মানে মানে এর যে গঠন, এর মধ্যে পঞ্চভুজাকার বেশ কয়েকটা বলয় থাকে, ষড়ভুজাকার বলয় থাকে। মানে কি? ফুলারিন অণুতে দেখো এখানে 60 থেকে 70টি তো কার্বন পরমাণু থাকে। এবার যদি ধরি আমরা কার্বন 60 মানে কার্বনের ফুলারিনের একটা রূপভেদ, মানে এরকম ভাবেও পাওয়া যায়, 60টা মিলেও পাওয়া যায় ফুলারিন, আবার 70টা কার্বন মিলেও ফুলারিন তৈরি হতে পারে। যদি আমরা এটার কথা বলি, দেখা যায় যে সেক্ষেত্রে কতগুলো বলয় আছে যেখানে 5টা বাহু আছে, মানে পঞ্চভুজাকার। আবার কিছু কিছু বাহু আছে যেগুলোতে 6টা বাহু আছে, অর্থাৎ সেগুলো হচ্ছে ষড়ভুজাকার। এবার এই পঞ্চভুজাকার এবং ষড়ভুজাকার গঠনগুলো মিলে আমেরিকায় একটা গঠন আছে, মানে একটা স্থাপত্য আছে, তার নাম হচ্ছে, আমেরিকায় যে স্থাপত্যটা আছে তার নাম হচ্ছে জিওডেসিক ডোম। জিওডেসিক ডোম বলা হয় একটা স্ট্রাকচার, একদম গোল একদম দেখতে। কেমন? গোল একদম দেখতে একটা স্ট্রাকচার, একটা স্থাপত্য। সেটা যিনি তৈরি করেছিলেন, মানে যিনি তৈরি করেছেন মানে ডিজাইনার যিনি, তার নাম হচ্ছে ডক্টর আর বাকমিনস্টার বাকমিনস্টার ফুলার। কেমন? তাহলে আমেরিকার মধ্যে একজন, মানে আমেরিকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা সুন্দর একটা স্থাপত্য আছে, তার নাম হচ্ছে জিওডেসিক ডোম। এই জিওডেসিক ডোম এটা যিনি ডিজাইন করেছিলেন, মানে কেমন দেখতে হবে সেটা যিনি ডিজাইনটা দিয়েছিলেন, তার নাম হচ্ছে ডক্টর আর বাকমিনস্টার ফুলার। এবং দেখা যায় পরবর্তীকালে যে ফুলারিন যেটা দেখতে অনেকটা ওই রকম রাগবি বলের মতো। কেমন দেখতে? ফুলারিনটা দেখতে রাগবি বলের মতো। কেমন? রাগবি বলের মতো দেখতে, বা তুমি ফুটবলের মতো ভাবতে পারো, যে পঞ্চভুজাকার এবং ষড়ভুজাকার অনেকগুলো বলয় মিলে একদম ফুটবলের মতো একদম গোল একটা সুষম গোলাকার একটা গঠন। ফুলারিনের গঠন হচ্ছে যে তার মধ্যে কিছু পঞ্চভুজাকার বলয় থাকে, কিছু ষড়ভুজাকার বলয় থাকে, 60 থেকে 70 খানা কার্বন পরমাণু থাকে, নিয়ে একটা সুষম ফুটবলের মতো গোলাকার একটা গঠন দেখতে পাওয়া যায়। এবং দেখতে এটা কার মতো? এই যে আমেরিকায় যেটা একটা স্থাপত্য আছে জিওডেসিক ডোম, তার মতো দেখতে, যার মানে ডিজাইনার হচ্ছে ডক্টর আর বাকমিনস্টার ফুলার, এবং তার নাম অনুসারে কি বলা হয়? এটাকে বলা হয় বাকমিনস্টার ফুলারিন। কেমন? বাকমিনস্টার ফুলারিন বলা হয়, বা একে বাকি বল বলা হয়। কি বলা হয়? বাকি বল। তাহলে তার নাম অনুসারে একে, যেহেতু ওই এই যে স্থাপত্য ডোমের মতো দেখতে, তার জন্য একে বলা হয় বাকমিনস্টার ফুলারিন, বা বাকি বলো একে বলা হয়। তাহলে এই ডেটাগুলো তোমরা মনে রাখবে। এছাড়াও যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই ফুলারিন যে আমরা পড়লাম, তার গঠন পড়লাম, তাহলে ফুলারিনের ব্যবহারগুলো কি কি, মানে কোন কোন ক্ষেত্রে ফুলারিনটা ব্যবহার করা যায়। ফুলারিনটা মনে রাখবে এইডস এর ক্ষেত্রে, এইডস রোগের চিকিৎসা। কেমন? এইডস রোগের চিকিৎসা, ক্যান্সার, কেমন? এইডস রোগের চিকিৎসা, ক্যান্সার ইত্যাদিতে ব্যবহার করা হয়। তাহলে এইডস, ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসার ক্ষেত্রে ফুলারিন ব্যবহার করা হয়। এছাড়া বর্তমানে বিভিন্ন প্রযুক্তি এসছে, ন্যানো টেকনোলজিতে ফুলারিনের ব্যবহার হয়। মানে সূক্ষ্ম নল তৈরি করা হবে কোনো গবেষণার কাজে বা বিভিন্ন কাজে, তখন ন্যানো প্রযুক্তিতে ব্যবহার করা হয়। কিসে ব্যবহার করা হয়? ন্যানো প্রযুক্তি। 2 নম্বর পয়েন্ট লিখবে যে ন্যানো প্রযুক্তিতে ছোট নল প্রস্তুতিতে। এছাড়া আমরা লিখতে পারবো যে ফুলারিন যেটা যদি হাই টেম্পারেচারে ইউজ করি, উচ্চ উষ্ণতায়, ফুলারিনটাকে যদি আমরা উচ্চ উষ্ণতায় ব্যবহার করি, উচ্চ উষ্ণতায় মানে কেমন ভাবে এর বিহেভিয়ারটা কেমন?
তড়িৎ পরিবাহিতা কেমন? না তো উচ্চ উষ্ণতা এটা অর্ধ পরিবাহীর মতো কাজ করে। অর্ধ পরিবাহী মানে যার পরিবাহিতা সুপরিবাহী বস্তু এবং কুপরিবাহী বস্তুর মাঝামাঝি, সুপরিবাহীও নয় কুপরিবাহী নয়, তার মাঝামাঝি, তাদেরকে বলবো আমরা অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। যেমন তোমরা পড়েছো সিলিকন, জার্মেনিয়াম, সৌর যেটা প্যানেল, সেখানে সিলিকন ব্যবহার করা হয়। তাহলে যাই হোক, উচ্চ উষ্ণতায় এই ফুলারিন অর্ধ পরিবাহী হিসাবে কাজ করে। প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবে, প্রত্যেকটা পয়েন্ট তোমরা নোট ডাউন করো। দেখবে এর বাইরে এমন কোনো প্রশ্ন আসবে না যেটা তোমাদের পড়া হয়নি। প্রত্যেকটা দেখবে ওই যখন নোট তৈরি হয়ে যাবে সবগুলো তোমার খাতা থেকে দেখবে কমন পেয়ে যাবে। তাহলে উচ্চ উষ্ণতায় অর্ধ পরিবাহী হিসেবে ব্যবহার করা হয় বা অর্ধ পরিবাহী হিসাবে কাজ করে বা অর্ধ পরিবাহীর ক্ষমতা দেখায়। এবং যদি আমরা নিম্ন উষ্ণতার কথা বলি, নিম্ন উষ্ণতার ক্ষেত্রে যদিও নিম্ন উষ্ণতায় সোডিয়াম, পটাশিয়াম এগুলোর সঙ্গে যুক্ত হয়ে যৌগ হিসাবে নিম্ন উষ্ণতায় কিরকম ভূমিকা এদের? নিম্ন উষ্ণতায় এরা অতি পরিবাহী মানে সুপার কন্ডাক্টর, কেমন? অতি পরিবাহী রূপে ব্যবহৃত হয়। তাহলে ফুলারিনের ব্যবহার লেখো, যদি প্রশ্ন আসে তোমরা কি লিখবে? প্রথম ব্যবহার লিখবে যে ফুলারিন বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন এইডস, ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় ফুলারিন মানে কার্বনের রূপভেদ ফুলারিন ব্যবহৃত হয়। 2 নম্বর, ন্যানো প্রযুক্তিতে বর্তমানে সূক্ষ্ম নল বা ছোট নল প্রস্তুত করতে ফুলারিন ব্যবহৃত হয়। 3 নম্বর পয়েন্টে দেবে যে উচ্চ উষ্ণতায় ফুলারিন অর্ধ পরিবাহী হিসাবে এবং নিম্ন উষ্ণতায় ফুলারিন অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর হিসাবে ব্যবহৃত হয়। তাহলে ফুলারিনের যে ব্যবহার সেগুলো আমরা জানলাম। এরপরে দেখো অনিয়তাকার রূপভেদের মধ্যে আমাদের চারকোল বা অঙ্গার আছে, ভূসকালি আছে, কোক আছে, গ্যাস কার্বন আছে। দেখো চারকোলের মধ্যে আমাদের যে বিষয়গুলো জানতে হবে তার মধ্যে হচ্ছে বহির্ধৃতি বা অধিশোষণ কি। সছিদ্র যে পদার্থ, সছিদ্র পদার্থ মানে যার মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। তাহলে সছিদ্র পদার্থের গ্যাস শোষণ করার একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে বলা হয় বহির্ধৃতি বা অধিশোষণ। বহির্ধৃতি মানে, বহির্ধৃতি কেন বলা হচ্ছে? অন্তর্ধৃতি তোমরা পড়েছো, বহির্ধৃতি অন্তর্ধৃতি যদি না পড়েছো হয়তো পড়বে গ্যাসের চ্যাপ্টারটাতে। বহির্ধৃতি মানে এদের যে সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়ার মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে বা সেই গ্যাপের মধ্যে গ্যাসগুলো ঢুকে থাকে বা গ্যাসগুলো শোষণ করার ক্ষমতা দেখায়, তার জন্য বলা হচ্ছে একে বহির্ধৃতি বা অধিশোষণ। তাহলে সছিদ্র পদার্থের বহির্পৃষ্ঠে গ্যাস শোষণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বলা হয় বহির্ধৃতি বা অধিশোষণ। যেমন চারকোলের ক্ষেত্রে মানে বা সক্রিয় চারকোলের ক্ষেত্রে অধিশোষণ ধর্ম আছে। এবার আমরা দেখবো যে সক্রিয় চারকোল বা অ্যাক্টিভেটেড চারকোল তোমরা পড়েছো। এখন বর্তমানে যে ফেস ওয়াশ গুলো ইউজ করা হয়, ফেস ওয়াশের মধ্যে দেখবে অ্যাক্টিভেটেড চারকোল ব্যবহার করা হয়, যেগুলো আমাদের স্কিনের মধ্যে, ফেসের যে স্কিন সেখানে অয়েল হতে পারে বা অন্য কোনো জার্মস হতে পারে, সেগুলোকে পুরো টেনে বের করে নিতে পারে। তাহলে সক্রিয় চারকোল কি? যে নারকেলের যে মালাটা হয় মানে উপরে যে খোসাটা হয়, কেমন বাদামি কালারের যে খোসা, নারকেলের খোসাটা, সেই খোসাটাকে প্রথমে আমরা ZnCl2 মানে জিঙ্ক ক্লোরাইডের মধ্যে সিক্ত করবো, মানে ডোবাবো। তার প্রথমে নারকেলের মালাটা নেব বা খোলাটা নেব, সেটাকে আমরা জিঙ্ক ক্লোরাইড দ্রবণের মধ্যে সিক্ত করার পর সেটাকে যদি আমরা 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করি বা পোড়ালে, সেক্ষেত্রে মানে উত্তপ্ত করা মানে এখানে পোড়ানোর কথা বলা হচ্ছে, পোড়ালে একটা কালো অবশেষ পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে চারকোল বা সক্রিয় চারকোল পাওয়া যায়। তাহলে সক্রিয় চারকোল কি? তোমরা লিখতে পারো যে সক্রিয় চারকোল হলো কার্বনের একটি অনিয়তাকার রূপভেদ, যা কিভাবে তৈরি হয়? অনিয়তাকার রূপভেদ লিখবে যে নারকেলের মালা বা খোসাকে ZnCl2 অর্থাৎ জিঙ্ক ক্লোরাইড দ্রবণের মধ্যে সিক্ত করে তাকে 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুর অনুপস্থিতিতে পোড়ালে যে কালো অবশেষ পাওয়া যায় সেটাকে বলা হয় সক্রিয় চারকোল। এবার সক্রিয় চারকোলের আমরা দেখলাম যে অধিশোষণ বা বহির্ধৃতি ক্ষমতা আছে, সেটা জানবো কি করে? ধরো আমি একটা কৌটো নিয়েছি, আমি এরকম ভাবে একটা কৌটো, ধরো আমি একটা কৌটো নিয়েছি, কেমন একটা কৌটো নিয়েছি। এই কৌটোর মধ্যে আমরা কি করব? আমরা সক্রিয় যে চারকোল, সেই চারকোলটা নেব, সক্রিয় চারকোল নেব, জল নেব, নিয়ে ঘুলে দেবো, এটাকে ঘুলে দেবো।
কেমন, ঘুলে দেওয়ার পর এর মধ্যে আমি কি করব, এর মধ্যে কালো রঙের হয়তো কালি ভরে দিলাম, কালি আমি মিশিয়ে দিলাম, এর মধ্যে আমি কালিও মেশালাম। কেমন, তাহলে প্রথমে একটা আমরা কৌটো নিলাম, মুখ মানে মুখ বন্ধ এরকম কৌটো, প্রথমে ঢাকনাটা খুলে তার মধ্যে আমরা সক্রিয় চারকোল নেব, তার মধ্যে জল মেশাবো আর কালি মেশাবো, কালো রঙের কালি মেশাবো, সেটাকে ভালো করে নাড়াবো। কেমন, মিশ্রণটা করব ভালোভাবে, মিশ্রণটা করব। মিশ্রণ করার পর দেখবো যে এটার রংটা পুরো একদম ডিপ কালো হয়ে গেছে, কালো হয়ে গেল। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা একটা ফানেল নেব। কেমন, আমরা একটা ফানেল নেব। ফানেল নেওয়ার পর এটাকে আমরা স্ট্যান্ড এবং ক্ল্যাম্পের সাহায্যে আটকে দেব। কেমন, তাহলে স্ট্যান্ড এবং ক্ল্যাম্পের সাহায্যে আটকে দিলাম। এবং এখানে আমরা কি করব, একটা পাত্র রাখবো, এখানে আমরা একটা পাত্র রাখবো। এবার কি করতে হবে, আমাকে পরীক্ষাটা কি করতে হবে, আমাকে প্রথমে পরীক্ষা করার সময়, পরীক্ষাটা আসে না, যদি আসে তাহলে তোমরা লিখবে যে প্রথমে একটা কৌটোর মধ্যে আমরা সক্রিয় চারকোল নিয়ে তার মধ্যে জল মেশাবো এবং কালি মিশে সেটাকে ভালো করে সেক করে নেবো বা নাড়িয়ে বা ঝাঁকিয়ে মিশ্রণটা বানিয়ে নেবো। বানিয়ে নেওয়ার পর একটা আমরা ফানেল নেব, ফানেলের মধ্যে ফিল্টার কাগজ জড়াবো, এর মধ্যে এর গায়ে কি করব, ফিল্টার কাগজ আমরা জড়িয়ে রাখবো। ফিল্টার কাগজ জড়িয়ে নিয়ে কি করব, দেখো এই মিশ্রণটা বানানোর পর কিছুক্ষণ রাখতে হবে। কেমন, অনেকক্ষণ সেক করলাম, সেক করার পর আমি রাখবো। রেখে দেওয়ার পর তারপর আমরা এই ফিল্টার কাগজে দিয়ে এখানে আমরা কি করব, এই মিশ্রণটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর দেখবে যে এখানে নিচের দিকে জমছে, নিচের দিকে জমছে। জমার পর আমরা কিছুক্ষণ পর খেয়াল করব যে এখানে প্রথমে যে যতটা ডিপ কালো ছিল, যতটা গাঢ় ছিল, ততটা গাঢ় কিন্তু আর থাকছে না, কিছুটা হালকা বর্ণ হয়ে গেছে, অতটা কালো কিন্তু থাকছে না। তাহলে সক্রিয় চারকোল দেওয়ার কারণে কি হয়েছে, সক্রিয় চারকোল কি করেছে, ওই কালিগুলোকে তার পৃষ্ঠতলের মধ্যে বা বাইরের অংশগুলোর মধ্যে বা চারকোলের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে সেই গ্যাপের মধ্যে শোষণ করে নিয়েছে, ফলে কালির তীব্রতা কমে গেছে, মানে আগে ডিপ কালো ছিল অতটা কালো কিন্তু নেই। তাহলে এই পরীক্ষার সাহায্যে আমরা বলতে পারবো যে চারকোলের অধিশোষণ ধর্ম আছে। এবার চারকোলের ধর্মগুলি লেখো। তাহলে প্রথম ধর্ম হচ্ছে যে চারকোলের গ্যাস শোষণ ক্ষমতা আছে, একে অধিশোষণ ধর্ম বলে। 2 নম্বর, এর বিরঞ্জন ধর্ম আছে। বিরঞ্জন ধর্ম মানে কোনো কালার যেটা বস্তু সেটাকে কালারলেস করে দিতে পারে, যেমন এটা ডিপ কালো ছিল সেটাকে ফেড করে দিল, হালকা কালো করে দিল, তাহলে বিরঞ্জন ধর্ম আছে। সাধারণ ক্ষমতা মানে কোনো জিনিসের টেস্টটাকে টেস্টলেস করে দিতে পারে, তাহলে সাধারণ ক্ষমতাও আছে। তাহলে এগুলো ধর্ম। ব্যবহার লেখো, লিখবে যে চিনি পরিশোধনের সময় চিনির মধ্যে যদি অবাঞ্ছিত কোনো জিনিস থাকে সেগুলোকে শোষণ করে নিয়ে বিশুদ্ধ সাদা চিনি তৈরি করার জন্য আমরা সক্রিয় চারকোল বা অ্যাক্টিভেটেড চারকোলটাকে ব্যবহার করতে পারি। 2 নম্বর, গ্যাস মুখোশ তৈরি করার ক্ষেত্রে গ্যাস মুখোশ তৈরি করলে ক্ষতিকারক বিষাক্ত গ্যাসগুলো সেখানে আটকে যায় এবং বিশুদ্ধ গ্যাসটা আমরা ফুসফুসের মধ্যে প্রবেশ করাই। তাহলে মুখোশটা বা মাস্কটা কি করছে, ওই বিষাক্ত গ্যাসগুলোকে, বাতাসের মধ্যে বিষাক্ত গ্যাসগুলোকে অধিশোষণ করছে, যেহেতু ওখানে কি থাকছে, সক্রিয় চারকোল থাকে যেটা বিষাক্ত গ্যাসকে শোষণ করে নেয়। তাহলে গ্যাস মুখোশ তৈরিতে আমরা সক্রিয় চারকোল ব্যবহার করতে পারবো। এছাড়া কালো রং তৈরি করার ক্ষেত্রে আমরা সক্রিয় চারকোল ব্যবহার করতে পারবো। সক্রিয় চারকোলের বিষয়ে জানলাম, এরপর আমরা নেক্সট জিনিসগুলো তাড়াতাড়ি আলোচনা করে নেব। এরপর দেখো কার্বনের অনিয়তাকার রূপভেদের মধ্যে আর কিছু পোর্শন পড়ে আছে, এটা আমরা আলোচনা করব, তারপর আমরা ক্লাসটা শেষ করব। দেখো এরপর হচ্ছে শর্করা অঙ্গার। শর্করা অঙ্গার মানে যদি আমরা চিনিকে, দেখো C12H22O11 মানে চিনির মধ্যে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই, সালফিউরিক অ্যাসিডের মধ্যে জলাকোষী ধর্ম আছে, মানে যদি আমরা চিনির মধ্যে দিই তাহলে চিনি থেকে সে জলটাকে কি করে নিতে পারে, বের করে নিতে পারে। সালফিউরিক অ্যাসিডের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র জলটাকে বের করে নিতে পারে। দেখো এখানে যে এই যে সমীকরণটা তোমরা কি করে মনে রাখবে, C12H22O11 সেখান থেকে 12টা কার্বন, এখানে C12H22O11 এখান থেকে কার্বন 12টা কার্বন আলাদা করে দাও, তাহলে 12টা কার্বন। দেখো এখানে 11টা অক্সিজেন, 22টা হচ্ছে হাইড্রোজেন, তাই না? তাহলে আমরা যদি 11 নিই, 11 সামনে, তাহলে 11টা কি হবে, H2O, 11 2 22, 11 কে 11, তাহলে 11টা অক্সিজেন, 11 2 22, 22টা হাইড্রোজেন, তাহলে 11 অণু জল তৈরি হয়, 12 অণু কার্বন। আর যেহেতু এটা তো রাসায়নিক বিক্রিয়া নয়, তাহলে সালফিউরিক অ্যাসিড যেমন ছিল তেমনই থাকবে, শুধুমাত্র কি করছে, এই চিনি থেকে সালফিউরিক অ্যাসিড 11 অণু জলকে বের করে নিচ্ছে এবং কার্বনটা পড়ে থাকছে। তাহলে এখানে যে কার্বনটা পাওয়া যায় সেটা হচ্ছে শর্করা অঙ্গার।
কেন শর্করা অঙ্গার? তার কারণ চিনি একটা শর্করা এবং শর্করা থেকে এই অঙ্গারটা তৈরি হচ্ছে, তার জন্য একে শর্করা অঙ্গার বলা হয়। এর ব্যবহার কি? শর্করা অঙ্গার ব্যবহার করা হয় দেখো ওষুধ প্রস্তুতিতে। তোমরা বড় করে লিখবে, আমি এটা শর্ট নোটের মতো বানিয়েছি। তোমরা লিখবে যে শর্করা অঙ্গার বিভিন্ন ওষুধ প্রস্তুতির কাজে ব্যবহার করা হয়। 2 নম্বর, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিকারক হিসাবে শর্করা অঙ্গার ব্যবহৃত হয়। নেক্সট আমরা চলে যাব রক্ত অঙ্গার। রক্ত অঙ্গার মানে বিভিন্ন প্রাণীর যে রক্ত, সেই রক্তকে যদি অন্তর্ধুম পাতন করা হয়, তাহলে সেক্ষেত্রে যে অবশেষ পড়ে থাকে সেটা বলা হয় আমার রক্ত অঙ্গার। এবার অন্তর্ধুম পাতন মানে কি? অন্তর্ধুম পাতন মানে হচ্ছে আবদ্ধ পাত্রে যদি কোনো বস্তুর পাতন করা হয় বায়ুর অনুপস্থিতিতে, যদি উত্তপ্ত করা হয়, তাহলে উত্তপ্ত করলে কি হবে? এমন জিনিস যার মধ্যে কিছু উদ্বায়ী এবং কিছু অনুদ্বায়ী যৌগ থাকে। উদ্বায়ী মানে যেগুলো উত্তপ্ত করলে বাতাসে উড়ে যাবে, তাই না? তাহলে সেই সমস্ত জিনিসগুলো উড়ে যাবে এবং বাকি কিছু পড়ে থাকবে। এরকম জিনিসকে আমরা কোনো একটা আবদ্ধ পাত্রে যখন বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করি, তখন উদ্বায়ী যৌগগুলো উড়ে যায় এবং অনুদ্বায়ী যেগুলো যৌগ সেগুলো পড়ে থাকে। এই যে ঘটনা, সেটা বলা হয় অন্তর্ধূম পাতন, তাই না? একটা বদ্ধ প্রকোষ্ঠের মধ্যে করা হয়। এবার রক্তে যদি বিভিন্ন প্রাণীর রক্তকে যদি অন্তর্ধূম পাতন করা হয়, তাহলে যেটা অবশেষ পড়ে থাকে কালো রঙের, সেটা হচ্ছে রক্ত অঙ্গার, যেটা ওষুধ প্রস্তুতির কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন ক্ষেত্রে গবেষণার কাজেও, রসায়নগারে গবেষণার কাজেও আমাদের এই রক্ত অঙ্গার ব্যবহৃত হয়। অস্থি অঙ্গার কি? অস্থি অঙ্গার মানে হচ্ছে মৃত জীবজন্তুর হাড়, সেটাকে মাংসকে আলাদা করে, হাড়কে আলাদা মানে চর্বি যদি লেগে থাকে সেটাকে আলাদা করে শুধুমাত্র হাড়টাকে, হাড়ের যদি আমরা অন্তর্ধূম পাতন করি, তাহলে যেটা কালো অবশেষ যেটা আমার পড়ে থাকে সেটাই হচ্ছে আমার অস্থি অঙ্গার। এটা কালো রং তৈরি করতে আইভরি ব্ল্যাক বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই আইভরি ব্ল্যাক যেটা, সেটা অস্থি অঙ্গার থেকে তৈরি হয়। এছাড়া চিনি পরিশোধনেও অস্থি অঙ্গার ব্যবহার করা হয়। নেক্সট ভূসকালি। ভূসকালি মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঝুল। ভূসকালি মানে ঝুল। ধরো কেরোসিন, পেট্রোল, ডিজেল এগুলো যখন পোড়ানো হয়, পোড়ানোর ফলে বা বেঞ্জিন পোড়ানোর ফলে এক্ষেত্রে কি হচ্ছে? ধোঁয়া উৎপন্ন হয়। এবার এই যে ধোঁয়াটা উৎপন্ন হয়, সেটাকে যদি আমরা শীতল পাত্রে একে ঘনীভূত করি, মানে কন্ডেন্স যদি করি, কন্ডেনসেশন যদি করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ঝুল, মানে এই ঝুলটা পাওয়া যায়। এই ঝুল বা ভূসকালি দেখো ছাপার কালি মানে টাইপরাইটারে যেটা কালি, সেই কালি তৈরি করতে ব্যবহার করা হয়। জুতোর কালিও কিন্তু এই ভূসকালি থেকে তৈরি হয়। নেক্সট গ্যাস কার্বন। গ্যাস কার্বন কোককে যখন অন্তর্ধূম পাতন করা হয় তখন পাওয়া যায়, মানে ওই পাত্রের গায়ে লেগে থাকে। এই যে জিনিসটা, সেটা তড়িৎদ্বার হিসাবে বিভিন্ন, যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় ক্যাথোড অ্যানোড, তখন সেই তড়িৎদ্বার তৈরি করতে ব্যবহার করা হয়। গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহার করা হয়। এছাড়া ব্যাটারিতে ব্যবহার করা হয়, ব্যাটারিতেও তড়িৎদ্বার থাকে, সেখানে ব্যবহার করা হয়। কোক। কোক হচ্ছে কয়লার অন্তর্ধূম পাতনে উৎপন্ন হয় এবং কোকটা ধাতু নিষ্কাশনে বিজারক হিসাবে ব্যবহৃত হয়। ক্লাস 10-এ যখন উঠবে, ক্লাস 10-এ তোমরা পড়বে কার্বন বিজারণ পদ্ধতি, তখন কোকটাকে রিডিউসিং এজেন্ট হিসাবে বা বিজারক হিসাবে ব্যবহার করা হয়। তবে ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। গ্রাফিন। গ্রাফিন হচ্ছে একটা আমাদের এখন নতুন এসছে, এটা বর্তমানে গবেষণা করে এই রূপভেদটা আবিষ্কার করা হয়েছে এবং মানে চেষ্টা চালানো যাচ্ছে, ভেবেছে বিজ্ঞানীরা যে ন্যানো টেকনোলজিতে এর মানে ন্যানো যে প্রযুক্তি বা ন্যানো টেকনোলজিতে এর অনেক ব্যবহার থাকতে পারে, তার জন্য এই নিয়ে গবেষণা চলছে। তাহলে এটা একটা কার্বনের রূপভেদ। তাহলে আজকে আমরা কার্বনের পুরো রূপভেদ যেগুলো ছিল, মানে পুরো বিষয়টা আলোচনা করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। ক্লাস চলাকালীন তোমরা অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবে, তাহলে তোমাদের নোটটা প্রিপেয়ার হয়ে থাকবে, তোমাদের প্রিপারেশন ভালো হবে। বারবার বলছি, নোটটা তৈরি করতে, নিজেরা যখন নোটগুলো তৈরি করবে, ছোট ছোট ফুট নোট তৈরি করবে, পরীক্ষার আগে তাড়াতাড়ি তোমরা কুইক রিভিশনও দিতে পারবে। এবং তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা সেখানেও তোমাদের তৈরি করা নোটটা, মানে ক্লাস দেখে যে নোটটা তোমরা তৈরি করছো, সেগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপে পাঠাতে পারো, তাহলে আমি সেগুলো চেক করে নিতে পারবো, তোমাদের সেটা সুবিধে হবে। আর তোমাদের ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের, পরিবেশের, বাংলা, ইংরেজির বিভিন্ন যে মডেল প্রশ্নপত্রগুলো আছে সেগুলো সমাধান চলছে। যারা সে সমস্ত ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে পারো বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 8-এর রায় মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে তোমরা প্রশ্নবিচিত্রা সমাধানের ক্লাসগুলি অবশ্যই দেখে নিও। আর আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তার কারণ তোমাদের লাইক ছাড়া বা তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এরকম ভাবে ক্লাস দেওয়া সম্ভব নয়।
তোমরা যত বেশি লাইক দাও, ক্লাসগুলোতে কমেন্ট করো বা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো, তত বেশি আমরা মোটিভেটেড হই এবং আরো বেশি তোমাদের উদ্দেশ্যে ক্লাস নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।